আমার সহ আলোচক মশিউর যেটি বলেছেন যে সব ঘটনাকেই মব, হ্যাঁ, যেখানে একটা মারামারি লাগলেই সেটা মব হয় না। দলীয় অভ্যন্তরীণ কোন্দল এক জিনিস আর মব আর এক জিনিস। মব, আশিক ভাই আপনি যেটা বললেন না যে ঘোষণা দিয়ে যে এটা ভেঙে দাও, এটা ভেঙে দেওয়ার জন্য এক হও, এটাকে মব বলা হয়। যে একটি রাষ্ট্রে যেখানে আইনের শাসন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন আছে এবং একটি সরকার আছে, তারপরেও একটি এবং পক্ষ তারা ঘোষণা তাকিয়ে দিয়ে, তাকিয়ে দেখছে। হ্যাঁ, একটি পক্ষ ঘোষণা দিয়ে একটি কাজ বাস্তবায়ন করছে, এটা তাদের দাবি আদায় করছে রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, সেটিকে মব বলা হয়। মব কোনটি? প্রথম আলোতে আগুন দেয়া, ডেইলি স্টারে আগুন দেওয়া, এগুলো মব। 32 নম্বর ভাঙা, এগুলো মব। এরপরে কেউ কিছু করেনি, ধরেন একজন মানুষের উপরে আমার ব্যক্তিগত আক্রোশ আছে বা ভিন্ন মতের, তার মতকে আমি সমর্থন করি না, যেমন অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি এমপি হয়েছেন, তার বাসার সামনে আমরা দেখেছি 2-3 দিন ধরে আহ, এই বৈষম্য বিরোধী আন্দোলন বা সমন্বয়কারী পরিচয় দিয়ে তাকে অশ্রাব্য অশ্লীল ভাষায় গালাগালি করেছেন, তাকে গ্রেপ্তারের জন্য তার বাসার নিচে অবস্থান করেছেন, এগুলোকে মব বলা হয়। রাইট। হ্যাঁ, মব আর সংঘর্ষ এক না, সংঘর্ষ বাঁধবেই। বা যদি দেশে কোনো সংঘর্ষ না থাকে, বিশৃঙ্খলা না থাকে, পুলিশ বাহিনী বা আইনের কি দরকার আছে? এগুলো থাকবে, বিচ্ছিন্ন ঘটনা থাকবে। মব আর বিচ্ছিন্ন ঘটনাকে একাকার করা যাবে না। নূর খান লিটন ভাই বলেছেন অনেক অপরাধ রাষ্ট্রীয় আইনেও তো দেখা যায় 14 বছর দণ্ড হয়, তারপরে তো তিনি জেল থেকে বেরোন। হয়তো বিএনপির ওইসব নেতাকর্মীদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে, আবারও নির্দিষ্ট একটা পানিশমেন্টের পর দলে তাদেরকে ফেরত নিয়ে এসেছেন। হ্যাঁ, এটি হতে পারে। হটেবার আরেকটি জিনিস, আমি যে আরেকটি কথা বলবো সেটি হচ্ছে যে মব কখন মাথাচড়া দেয়, আসলে মব কখন একটি রাষ্ট্রে মবক্রেসির খপ্পরে পড়ে, সেটি হচ্ছে কি, যখন রাজনীতি থাকে না। দেখুন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনীতি চর্চা করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। স্বাধীন রাজনীতি চর্চা, মত প্রকাশের স্বাধীনতা, এটি থাকতে হবে। প্রশাসন যখন দলীয় সুরে কথা বলে তখন ওই রাষ্ট্রে রাজনীতি থাকে না, রাজনীতি শূন্য হয়ে পড়ে। তখনই হয় কি, তখন কোনো মানুষকে ট্যাগিং করে, কোনো মানুষকে তার মতামত চাপিয়ে দিয়ে মানতে বাধ্য করা, এটি হচ্ছে মব। এটি স্নিগ্ধা আপা একটি কথা বলেছেন যে রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয় মব। যেমন ধরুন, শাহবাগে 2013 সালে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটি মব হয়নি? গণজাগরণ মঞ্চ কি একটি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মব ছিল না? যে ফাঁসি দিতে হবে, আদালতকে মানে সংসদে আইন পরিবর্তন করে করতে বাধ্য করা, একজন মানুষকে ফাঁসি দিতে বাধ্য করা, এটি কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মব নয়? এটি কি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ? রাষ্ট্র মেরেছে, রাষ্ট্রকে দিয়ে হত্যা করতে বাধ্য করা হয়েছে নির্দিষ্ট জনগোষ্ঠী, এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মব। আমি সেটি বোঝাতে চেয়েছি। আরেকটি জিনিস, বর্তমান যে সরকার, নতুন যে সরকার, এই সরকারের সময় এখন মব বন্ধ হয়নি, মব বন্ধ হবে না। আমাদের মানসিকতা, আমাদের সংস্কৃতিগত পরিবর্তন দরকার। দেখুন, আমরা এই যে টকশোতে এখন সুন্দর সুন্দর কথা বলছি না, আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়ে আমার মতের সাথে যার মিলবে না তাকেই একটা ট্যাগিং করব, বলবো যে প্রফেসর স্নিগ্ধা রেজওয়ানা উনি তো ফ্যাসিস্টের দোসর, উনি তো ওই সুরে কথা বলবেনই। বা মশিউরের সাথে আমার একটু ভিন্ন মত হলো, মশিউরকে আমি জামাত শিবির ট্যাগ দিয়ে দেব, আবার মশিউর আমাকে ফ্যাসিস্টের দোসর ট্যাগ দিয়ে দেবে। এই যে সোশ্যাল মব, সোশ্যাল ট্যাগিং, এগুলোও কিন্তু মব। মবের নির্দিষ্ট, মব মানে হচ্ছে কোনো কিছু চাপিয়ে দিয়ে তাকে সামাজিকভাবে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো। সেই প্রবণতা থেকে কিন্তু আমরা বেরোতে পারিনি। আমাদের নতুন যে সরকার, সেই সরকার চেষ্টা করছে, কিন্তু সরকারের শীর্ষ পর্যায়ে এবং সরকারের দলের যে তৃণমূল পর্যায়ে একই সুরে কথা বলছে না, একই সুরে কথা হচ্ছে না, যেই কারণে কিন্তু তৃণমূলে এ ধরনের ভায়োলেন্স রয়ে গেছে। আর দলীয় অভ্যন্তরীণ যে সংঘর্ষ, যে দ্বন্দ্ব, এগুলো আসলে আমাদের মতো আমেরিকাতেও তো আছে, আমাদের মতো তৃতীয় বিশ্বে এগুলো থাকবে। আরেকটি জিনিস যেটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়, আমি এটা একেবারে খুব জোর দিয়ে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই যে 5 আগস্টে ছাত্র হত্যার অভিযোগে অন্তত কয়েক হাজার সাধারণ নিরপরাধ মানুষকে হত্যা মামলা, সন্ত্রাস বিরোধী আইনে মামলায় আসামি করা হয়েছে। এগুলো এগুলো হচ্ছে মানে চরম মানবাধিকার লঙ্ঘন, এগুলো আমি মনে করি। তারা জানেনই না, তারা এর সাথে জড়িত না, আওয়ামী ট্যাগ দিয়ে
তাদেরকে মামলার আসামি করা হয়েছে, তারা অনেকেই বাড়িতে থাকতে পারছেন না, দেখা গেছে পেশাজীবী মানুষ প্রতিহিংসার বশবর্তী হয়ে আমরা তাদেরকে মামলার আসামি করে দিয়েছি। বিভিন্নভাবে তাদেরকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করা হচ্ছে, ব্ল্যাকমেইল করা হচ্ছে, টাকা আদায় করা হচ্ছে। ধরুন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারী পরিচয়ে যে পরিমাণ চাঁদাবাজি তারা করেছে, যে পরিমাণ মামলা বাণিজ্য তারা করেছে, তার সীমাহীন, সীমার বাইরে। এখন বলতে গেলে তো ছোট ভাই মশিউরের মন খারাপ হয়ে যাবে। মশিউর নিজেও কিন্তু ব্যক্তিগতভাবে ক্ষোভ প্রকাশ করেছেন, বহুভাবে অনেকের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছেন, সংক্ষুব্ধ ছিলেন। ওই সময় যারা এই কাজগুলো করেছে, আমি মনে করি যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সকল মামলাগুলো তদন্ত করে তারা যেন ন্যায় বিচার পায়। হ্যাঁ, যদি আইনের শাসন থাকে এটাই তো হওয়া উচিত। একজন মানুষকে অযথা হয়রানি করলে রাষ্ট্রের উচিত তাকে ক্ষতিপূরণ দেয়া, এবং যে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উঠিয়েছে, মিথ্যা মামলা করেছে, তাকে ওই সমান অপরাধে পানিশ করা উচিত যদি আইনের শাসন থাকে। আমি মনে করি যে সরকার, রাষ্ট্র কেন দিবে না, রাষ্ট্রই তো দিবে। মিথ্যা মামলা কি রাষ্ট্র দিয়েছে? মিথ্যা মামলা যে মিথ্যা মামলা দিয়েছে সে দিবে। তদন্ত ছাড়া আসামির কাজ করায় তাকে দাঁড় করালেন কেন? একজন একটা অভিযোগ করলো আর হুট করে পুলিশ তার বাড়ি রেড দিয়ে ফেললো, এটা তো হয় না। তাহলে সেই জায়গাটিকেও তো রাষ্ট্রের নিশ্চিত করতে হবে। অভিযোগ দিলে তার সত্যতা প্রমাণের সাপেক্ষে তারপরে রাষ্ট্র তার বাড়িতে ঘেরাও করতে পারে, তাকে গ্রেফতার করতে পারে। আপনি অভিযোগ দিয়ে তাকে প্রাথমিক সত্যতা ছাড়া পরবর্তী পদক্ষেপগুলি যদি করে, সেই ক্ষেত্রে রাষ্ট্র সেই দায় কোনোভাবে এড়াতে পারে না। হ্যাঁ, না, রাষ্ট্র তো দেখা গেল যে মনে করেন অনেকেই মিথ্যা অভিযোগে 1 বছর হাজত খেটে বসলো, এই 1 বছরের দাম কে দিবে? ধরুন জুলাই অভ্যুত্থানের সময় আমার বিরুদ্ধে যে মামলাটি দেয়া হলো, নাশকতার মামলা, সরকার উৎখাতের ষড়যন্ত্র, মিরপুরের মেট্রো রেল ভাঙচুর, এর কোনোটির সাথে আমি জড়িত না। আমার ডান পার্টি আজ পর্যন্ত ফ্রোজেন, আমাকে নির্মম ভাবে পিটিয়েছে রিমান্ডে 6 দিন। তাহলে আমার শারীরিক যে ক্ষতি হয়েছে, আমার সামাজিক যে ক্ষতি হয়েছে, আমার বাচ্চারা যে ট্রমার মধ্যে আছে, আমার পরিবার যে ভোগান্তির মধ্য দিয়ে গেছে, আমি নির্দোষ প্রমাণ হয়েছি, 6 আগস্ট আমি জেল থেকে বেরিয়ে গিয়েছি। তাহলে আমার এই ক্ষতিপূরণ কে দিবে? আমার চোখ বেঁধে আমাকে পিটিয়েছে, আমাকে তুলে নিয়ে গেছে চোখ বেঁধে। কারা নিয়ে গেছে আমি জানি, আমি দেখেছি। আমার বলতে হবে যে কারা নিয়ে গেছে? আমি যদি মামলা করতে যাই, কারোর বিরুদ্ধে মামলা করতে হবে, আমি তো জানি না, আমি তো দেখিনি, আমাকে তো চোখ বেঁধে নিয়ে গেছে। এই দায়ভার রাষ্ট্রের নিতে হবে না? এই দায়ভার তো রাষ্ট্রের নেওয়া উচিত। সুতরাং আমি মনে করি অভিযোগ আসলেই হাত করা নয়, অভিযোগ তদন্ত করে যদি সত্য হয় তাহলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। প্রাথমিক সত্যতা ছাড়া তো ব্যবস্থা নেওয়া যায় না, সুযোগ কম। আর আপনার বিরুদ্ধে মামলা করেছে সম্ভবত পুলিশ। সাইদ ভাই, এই যে মামলাগুলোর কথা বললেন না, মানে গত জুলাইয়ের মামলাগুলো বা গত 17 বছর মামলাগুলো হয়েছে, সাধারণত নাশকতার মামলাগুলো বা সন্ত্রাস বিরোধী আইনের যে মামলাগুলো, এই মামলাগুলো রাষ্ট্র নিজে করে, সরকার নিজে করে, অর্থাৎ সরকার পুলিশ বাহিনী দিয়ে আমাদের বিরুদ্ধে মামলাগুলো করিয়েছে। সেখানে ধরো আমি রেমেডি চাই, আমি টর্চার্ড, আমি তো ভিকটিম, আমি তো এক প্রকার ওয়ান সাইড পঙ্গু, তাহলে আমার এই ক্ষতিপূরণ কে দিবে? আমি তো নির্দোষ, নিরপরাধ ছিলাম। ভাই সেজন্যই তো গুম কমিশন, সেজন্যই তো গুম কমিশন যে রিপোর্ট করছে যে রাষ্ট্রীয় বাহিনী তদন্ত, যদি কাউকে গুম করে, কাউকে হয়রানি করে, তাহলে চাইলে রাষ্ট্র তদন্ত করতে পারবে। সেখানে সরকার তো, বর্তমান সরকার তো আইন করছে, তদন্ত করতেই পারবে না। সংজ্ঞা, রাষ্ট্রীয় যে গুমের সংজ্ঞা, সেই সংজ্ঞায় তো আমি পড়িনি। আমাকে তো 72 ঘন্টা রাখেনি, তার আগেই তো আমাকে কোর্টে প্রডিউস করেছে, কিন্তু আমাকে তো তার আগে পিটিয়ে ফেলেছে। প্রথম হচ্ছে মশিউর ভাই, এইটার মানে বলার সুযোগ নাই। একটি মানুষ 24 ঘন্টা পার হওয়ার সাথে সাথে গুমে সংজ্ঞায়িত হতে পারে, একটা মানুষ উঠিয়ে নেওয়ার সাথে সাথে সংজ্ঞায়িত হতে পারে, যদি কিনা ম্যারিটটা এরকম থাকে যে তাকে উঠানোর পর মানে গায়েব করে ফেললো, তখন তো আর সেইটিকে আপনি কোনোভাবেই গুমের বাইরে রাখতে পারবেন না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে এই গুমের সংজ্ঞায়িতটা কেবলমাত্র হয়েছিল গুম কমিশনের অধ্যাদেশে, গুমের অধ্যাদেশে, সেটিও কিন্তু 11 তারিখের পর থাকছে না। ফলে আমাদের যেটুক, আমার একজন মানবাধিকার কর্মী হিসাবে গত 15 বছর বা তারও বেশি সময় ধরে আমি যে গুম নিয়ে কাজ করলাম, ক্রসফায়ার নিয়ে কাজ করলাম, আমার যে আমি যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, সেই জায়গার থেকে আমি মনে করতেছি যে নতুন যে অধ্যাদেশটি ছিল তার ভিতর যদি ভুল ভ্রান্তি থেকে থাকে, কোনো জায়গায় দুর্বলতা থেকে থাকে, এই অধিবেশন চলাকালীনই আগামী 4 দিনের মধ্যে এটা সংশোধন করা সম্ভব। আমি এই জায়গায় নূর খান লিটন ভাই এই জায়গায় একমত। শুনুন, রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এই আইনগুলো অনেক শক্তিশালী জায়গায় থাকতে হবে, না হয়
আমার কথা শুনুন, আমাদের মতো তৃতীয় বিশ্বে সরকার ফ্যাসিস্ট হয়ে উঠবার জন্য এগুলি- যথেষ্ট অনুষঙ্গ বিদ্যমান রয়েছে। তারেক রহমানের আজকে আমরা কিন্তু ব্যাপক প্রশংসা করছি। আজকে থেকে বছর দুয়েক পরে বা কিছুদিন পরে কি তার হবে আমরা যে জানি না। তার যে আশেপাশের যে সঙ্গপাঙ্গ আছে বা প্রশাসনের যে মানুষগুলো বসে আছে, তারাই হয়তো তাকে এই পথে নিয়ে যাবার সুযোগগুলো রয়েছে, সেই সুযোগগুলো বন্ধ করা দরকার। খুবই না হয় জরুরি। আজকে আমি হয়তো ভিকটিম, কালকে আশিক ভাই আপনি, পরশুদিন লিটন ভাই নিজে,